আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। কয়েকদিন আগের কথা, এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। মাফ করবেন। রাজনীতি নিয়ে কথা উঠতেই তিনি বললেন, রাজনীতি নিয়ে কথা বলতে তার ভাল লাগে না, কথা বলতে চান না। আমি বললাম, রাজনীতি এড়িয়ে যাবেন কিভাবে? কারণ রাজনীতি শুধু সংসদ ভবনে হয় না। রাজনীতি আপনার বাজারের দামে আছে, আপনার সন্তানের শিক্ষায় আছে, আপনার চাকরিতে আছে, আপনার নিরাপত্তায় আছে, আপনার কথা বলার স্বাধীনতায় আছে। এমনকি আপনি কোন বিচার পাবেন সেটাও রাজনীতির সাথে জড়িত। তখন তিনি বললেন, আমি তো ইনফ্লুয়েন্সার নই, আমার একার কথায় কি হবে? বড় কোনো ঘটনা ঘটলে প্রতিবাদ করি, বাস। কথাটা শুনতে খুব বাস্তবসম্মত মনে হতে পারে, কিন্তু আমি তাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত তিনি নিজের অবস্থানে এতটাই অনড় ছিলেন যে আমাকে বলার সুযোগই দিলেন না। তাই আজ সেই প্রশ্নটা আপনাদের করছি। ছোট একটা গল্প বলি। ধরুন, একজন মানুষ পায়ে সামান্য ব্যথা পেয়েছে। সে বলল, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, সামান্য ব্যথা। কিছুদিন পর ব্যথা না কমে বেড়ে চলল। পরিবার বলল, এবার ডাক্তার দেখাও। সে বলল, না, এখনো যাওয়ার সময় হয়নি, সহ্যের মধ্যেই আছে, ঠিক হয়ে যাবে। আরো কিছুদিন গেল। শেষ পর্যন্ত ক্ষতটা এতই ভয়াবহ হয়ে পড়ে যে গ্যাংগ্রিনের পর্যায়ে চলে গেল। তখন সে বলল, হ্যাঁ, এবার ডাক্তার দেখানো দরকার। আপনারা এই গল্প শুনে কি বলবেন? বলবেন, এ তো পাগলের প্রলাপ। আগে গেলে তো সমস্যাটা সহজেই সমাধান হয়ে যেত। এখন সেটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, আমার বন্ধুর বক্তব্যের সঙ্গে এই গল্পের পার্থক্য কোথায়? অন্যায় যখন ছোট, তখন বলবো, না, আমার কি করার আছে। অন্যায় যখন বড় হবে, তখন বলবো, এবার প্রতিবাদ করতে হবে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আজকের আলোচনার মূল বিষয় বিচার বিভাগের স্বাধীনতা মূল আলোচনায় আসে। আমি শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। আমি ন্যায় বিচারের পক্ষে। অপরাধী যে দলেই হোক, তার বিচার হোক। নির্যাতন যে দলেরই হোক, তার ন্যায় বিচার নিশ্চিত হোক। কারণ রাষ্ট্র যদি দল দেখে বিচার করে, তাহলে সে বিচার ব্যবস্থা নয়, সেটি রাজনৈতিক প্রতিশোধের ব্যবস্থা। ডক্টর ইউনূস সরকারের একটি কাজের প্রশংসা করতেই হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারের কর্মকাণ্ড নিয়ে আমার অনেক প্রশ্ন ও সমালোচনা আছে। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে একটি উদ্যোগের প্রশংসা না করে আমি আর পারছি না। এটা বরং না করলেই অন্যায় হবে। 2025 সালে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও বিচার নিয়োগের স্বাধীন নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়। এই ব্যবস্থার লক্ষ্য ছিল বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নির্বাহী বিভাগের প্রভাব কমানো বা না থাকা। এমনকি জুলাই জাতীয় সনদেও স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় এবং বিচারক নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর কাঠামোর কথা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপর কি হলো? নির্বাচিত সরকার ক্ষমতায় এলেন, অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তর না করে বাতিল করে দিলেন। সরকারের যুক্তি,
আরো পরীক্ষা-নিরীক্ষা, আরো আলোচনা, আরো পর্যালোচনা প্রয়োজন। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এটা কি বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে এক ধাপ পিছিয়ে যাওয়া নয়? সবাই এই আশঙ্কার কথা স্পষ্টভাবে বলছে। আমি সরকারের কাছে একটি সহজ প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি স্বাধীন বিচার বিভাগ চান, তাহলে স্বাধীনতার পথে যাওয়া একটি কাঠামো বাতিল করলেন কেন? আমরা তো এক ধাপ এগিয়ে ছিলাম। সেটা আপনার পিছিয়ে আসলেন কেন? যদি পুরানো কাঠামো ত্রুটিপূর্ণ হয়, নতুন আরো শক্তিশালী কাঠামো করুন। কিন্তু স্বাধীনতার দরজা বন্ধ করবেন কেন? পরেই খুলবেন। এটা জনগণ কিভাবে বিশ্বাস করবে? আপনারা ৯১ সালের নির্বাচনেও ওয়াদা দিয়েছিলেন বিচার ব্যবস্থাকে স্বাধীন করবেন। আমরা আজকের কথা কি আস্থা আপনাদেরকে উপর রাখতে পারি? এবার আসি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এখানেও আমার অবস্থান খুবই পরিষ্কার। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। সুষ্ঠু তদন্ত হোক। যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। এতে এই ব্যাপারে কোনো আপোষ নাই। কিন্তু বিচার আর রাজনৈতিক নিষেধাজ্ঞা এক জিনিস নয়। আমাদের অনেকেই বিষয়টা গুলিয়ে ফেলেন। আমরা আইনের কথা বললে তারা মনে করেন আমরা বিচার চাই না। কিন্তু বিষয়টা কি তেমন? আপনারা একটু ভাবুন। আর এই যে মানসিকতাটা মানুষের ভিতর তৈরি হয়েছে, কারণ আপনারা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন বা জনগণ হতে দেখছে। ১৯২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি হয়। আপনাদের দেওয়া নথিতে দেখা যাচ্ছে বিএনপি তখন বিষয়টি স্বাগত জানালেও একই সঙ্গে বিচার ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তির উপর জোর দিয়েছিল। এখানেই আমার প্রশ্ন, যদি একজন ব্যক্তি অপরাধ করে তাকে আদালতে নিন। যদি কোনো সংগঠন অপরাধ করে থাকে প্রমাণ দিন, বিচার করুন। যদি প্রমাণিত হয় আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কিন্তু রাষ্ট্র যদি বলে তোমাকে আমি রাজনৈতিকভাবে বন্ধ করে দিলাম কারণ তুমি অপরাধী, তাহলে পরবর্তী প্রশ্ন হবে, মাফ করবেন, অপরাধী ঘোষণা করলো কে? আদালত নাকি সরকার? এটা আওয়ামী লীগের পক্ষে বিপক্ষের অবস্থান নয়, এটা ন্যায় বিচারের পক্ষে অবস্থান। অপরাধী সে আমার শত্রু হতে পারে, কিন্তু তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ন্যায় বিচারের আগ পর্যন্ত আপনি তাকে অপরাধী বলতে পারেন না, সে অভিযুক্ত। আর যদি আওয়ামী লীগের ক্ষেত্রে বিচার ছাড়া রাজনৈতিক সিদ্ধান্তকে স্বাভাবিক বলে ফেলি, কাল অন্য কোনো সরকারের হাতে একই অস্ত্র গেলে কি হবে? তখন কি আপনি প্রতিবাদ করার শক্তিটাও হারিয়ে ফেলবেন? সেদিন কোন মুখে আপনি প্রতিবাদ করবেন? আজ আওয়ামী লীগের বিরুদ্ধে, কাল কার বিরুদ্ধে যাবে সেটা? এটাই মূল প্রশ্ন। রাজনৈতিক প্রতিহিংসার চেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে, মাফ করবেন, রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে আজ আপনি যে অস্ত্রটি নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছেন, কাল সেই অস্ত্র আপনার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। তাই রাষ্ট্রের জন্য একটা নিয়ম থাকতে হবে। এক আইন, এক বিচার ব্যবস্থা, একই মানদণ্ড, ক্ষমতায় যেই থাকুক। এবার রক্ষী বাহিনী ও র্যাব নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা ইতিহাসে রক্ষী বাহিনীর সমালোচনা করি এবং সমালোচনা করার কারণও আছে। ৭২ সালে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হলেও
পরবর্তীতে এর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের গুরুতর অভিযোগ ওঠে। এমনকি রক্ষী বাহিনীর বিরুদ্ধে দায় মুক্তির ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছিল। আমি এখন প্রশ্ন করি, আমরা যদি রক্ষী বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করি, তাহলে একই নীতিতে র্যাবের বিরুদ্ধেও প্রশ্ন তুলব না কেন? এখানে আমি খুব সতর্ক একটা কথা বলছি। আমি বলছি না র্যাবের প্রতিটি সদস্য অপরাধী। আমি বলছি র্যাবের বিরুদ্ধে ওঠা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং বিচার হতে হবে। কারণ রাষ্ট্রের পোশাক কাউকে আইনের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে না। ক্রসফায়ার কি বিচার? কারোর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠল, তারপর তাকে গ্রেপ্তার না করে, আদালতে না নিয়ে, প্রমাণ উপস্থাপন না করে একটি অভিযানের গল্প তৈরি হলো। বন্দুক যুদ্ধে নিহত। এটা যদি সত্যি বন্দুক যুদ্ধ হয়, তদন্ত হোক। কিন্তু যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়, তাহলে র্যাবের বিরুদ্ধে বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমের অভিযোগ আছে। 2006 সালে হিউম্যান রাইটস ওয়াচের জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউটর রিপোর্ট এবং 2019 সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কিল্ড ইন সিস ক্রসফায়ার রিপোর্টে এগুলো উল্লেখ আছে, ডিটেইলস আছে। আরেকটি নথিতে 2004 থেকে 2024 সালে প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যার হিসাবের উল্লেখ করা হয়েছে, যার একটি বড় অংশ র্যাবের সঙ্গে যুক্ত। 2018 সালের মাদক বিরোধী অভিযানের সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 466টি সন্দেহভাজন বিচার বহির্ভূত হত্যার কথা উল্লেখ করেছিল। 2021 সালের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র, র্যাব ও 7 জন বর্তমান সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তাহলে আমার প্রশ্ন, র্যাবের নাম পরিবর্তন করলে কি সমস্যার সমাধান হবে? আপনারা র্যাবের নাম পরিবর্তন করার পদক্ষেপ নিচ্ছেন। নাম বদলালেই কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে? নির্যাতন বন্ধ হবে? গুম বন্ধ হবে? আইনের বাইরে গিয়ে হত্যার সংস্কৃতি বন্ধ হবে? কখনোই না। এগুলি মানুষকে ধোঁয়াশায় ফেলার অপকৌশল। এগুলি বন্ধ করুন। সমস্যা নামের মধ্যে নয়, সমস্যা হলো জবাবদিহিতার অভাবের কারণে। আপনারা রক্ষী বাহিনীর সমালোচনা করুন। আমি নিজেও করি এবং তীব্র ভাষাতেই করি। আমাকে একটি উত্তর দিন, র্যাব আর রক্ষী বাহিনীর মধ্যে পার্থক্য কোথায়? আমি পার্থক্য দেখি শুধু দুটি আলাদা সরকার এই দুটি বাহিনী করেছে, কিন্তু উদ্দেশ্য একই, ভিন্ন অজুহাতে জনগণের ভাষা, প্রতিবাদ স্তব্ধ করা, ভয়ের সংস্কৃতি তৈরি করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কে বৈধতা দেওয়া। আলাদা আলাদা যদি করতেই চান, আপনার মনে যদি সদিচ্ছা থেকে থাকে, তবে একই সঙ্গে র্যাবের বিরুদ্ধেও যেসব অভিযোগ আছে তারও বিচার চান। কারণ অন্য সরকার করেছে বলে অন্যায় বৈধ হয়ে যায় না। আমার সরকার করেছে বলে অন্যায় দেশপ্রেম হয়ে যায় না। আমার দলের লোক করছে বলে অপরাধ ন্যায় হয়ে যায় না। এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে। আমরা যতদিন এই সংস্কৃতি, এই মানসিকতা থেকে বের হয়ে না আসতে পারবো, আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আজকে যা
আমার ওই বন্ধু বলছিল ৮০-র দশকে তো এর চেয়ে ভালো ছিল। আজকে কি অবস্থা? সেদিকে আমি এখন আর যাচ্ছি না। আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আমরা দেশপ্রেমিক, তাই আমরা যা করছি ঠিক। এই যুক্তিই সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক। দেশপ্রেম মানে সরকারকে অন্ধভাবে সমর্থন করা নয়। দেশপ্রেম মানে দেশের আইনকে সম্মান করা। দেশপ্রেম মানে মানুষের জীবনকে মূল্য দেওয়া। দেশপ্রেম মানে অপরাধীরও ন্যায় বিচারের অধিকার স্বীকার করা। কারণ বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে অপরাধীকে রক্ষা করা নয়, বরং আইনের শাসনকে রক্ষা করা। তাহলে আমরা আসলে কি চাই? খুব বেশি কিছু না। আমাদের ৫টি জিনিস দরকার। ১. বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করুন। ২. বিচার নিয়োগে রাজনৈতিক প্রভাব মুক্ত করুন। ৩. আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত করুন। ৪. ক্রসফায়ার, গুম, নির্যাতন অভিযোগ যেই করুক তদন্ত করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। ৫. ক্ষমতাসীন দলের লোক হলেও অপরাধ করলে বিচার করুন। এটাই তো জুলাই চেতনার হওয়ার কথা ছিল, জবাবদিহিতা। আমার সেই বন্ধুকে আমি আবারও বলছি, আপনি রাজনীতি করতে চান না, ঠিক আছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও কি রাজনীতি? আপনি ইনফ্লুয়েন্সার নন, ঠিক আছে, কিন্তু আপনার একটি ভোট কি মূল্যহীন? আপনি আপনার একটি প্রতিবাদ কি মূল্যহীন? আপনার একটি প্রশ্ন কি মূল্যহীন? ইতিহাস বলে বড় পরিবর্তন সবসময় বড় নেতাদের দ্বারা শুরু হয়নি। তিউনিসিয়ায় একজন হকারের প্রতিবাদের মধ্য দিয়ে কি বিশাল আন্দোলন গড়ে উঠেছিল। ক্ষমতার পালা বদল হয়েছিল। ক্ষমতাসীনরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অনেক সময় একজন সাধারণ মানুষ শুধু একটি প্রশ্ন করে, কেন? আর সেই প্রশ্নটাই একদিন রাষ্ট্রকে জবাবদিহি করতে বাধ্য করে। আমরা অনেক বছর ধরে শুনছি, এবার পরিবর্তন আসবে, এবার নতুন বাংলাদেশ হবে, এবার আর অন্যায় হবে না। কিন্তু আমি বলবো, নাম বদলালেই রাষ্ট্র বদল হয় না। সরকার বদলালেই শাসন ব্যবস্থার বদল হয় না। শাসন ব্যবস্থা বদলাতে হয়, প্রতিষ্ঠান বদলাতে হয়, বিচার ব্যবস্থা স্বাধীন করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির মধ্যে আনতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতা ক্ষমতাসীনদেরকেও আইনের অধীন করতে হবে। কারণ যে রাষ্ট্র ক্ষমতাবান মানুষ বিচার অপরাধ করে বেঁচে যায় আর সাধারণ মানুষ বিচারালয়ে ধর্ণা দেয়, যে সেই রাষ্ট্রে কোনো সরকারই দীর্ঘদিন জনগণের আস্থা ধরে রাখতে পারে না। আর জেনজিকে পুরনো রাজনীতির গল্প শুনে ঘুম পাড়িয়ে রাখতে পারবেন না। এটা প্রযুক্তির যুগ। মানুষ এখন প্রশ্ন করে, তথ্য খোঁজে, তুলনা করে। মনে রাখবেন, তাই আমার শেষ কথা, জুলাই ২০২৪ কোনো ক্যালেন্ডারের পাতায় আটকে থাকা একটি ঘটনা নয়। এটি যদি সত্যিই পরিবর্তনের আকাঙ্ক্ষা হয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার জবাবদিহিতা। আর যদি সেই জবাবদিহিতা না আসে, তাহলে মানুষ একদিন প্রশ্ন করবেই, আমরা কি সত্যিই রাষ্ট্র বদলেছি, নাকি শুধু রাষ্ট্র পরিচালনাকারী মানুষগুলো বদলেছি? আমি চাই প্রশ্নটি আজই করা হোক। এমনিতেই গঙ্গার অনেক জল গড়িয়ে গেছে। ৫৫টি বছর, আর কত? গ্যাংগ্রিন হওয়ার পর নয়, তার আগেই প্রশ্ন করতে হবে, জবাব চাইতে হবে, জবাব আদায় করতে হবে। আমি শাহজালাল মনি, আর দেখছেন ফোর্থ ডাইমেনশন। আপনাদের মতামত কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন বাংলাদেশের সবচেয়ে জরুরি সংস্কার হলো স্বাধীন বিচার বিভাগ,
আপনার মতামত কমেন্টে লিখুন। আবার পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।